তারা যে এক দফাতেই ভোট চান তা গতকালই স্পষ্ট করে দিয়েছে বিরোধীরা। আর আজ মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন যে ক দফায় ভোট হবে তা পুরোটা নির্ভর করবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। আর অন্যদিকে সর্বোচ্চ আদালত আশ্বস্ত করে জানালো যে ভোটের আগের দিন পর্যন্ত তালিকায় নাম তোলার সুযোগ পাবেন বৈধ ভোটাররা। আমরা এই নিয়ে স্টুডিওয় আবার অতিথিদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আজকে যখন সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেখানে প্রশ্ন ছিল যে ক দফায় তাহলে ভোট হতে চলেছে। খুব স্পেসিফিক্যালি এই কথা জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। ক দফায় ভোট হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলি গতকালই তাদের পরামর্শ এবং মতামত দিয়েছে, কিন্তু ক দফায় শেষ পর্যন্ত ভোটটা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা সংশ্লিষ্ট রাজ্যের ক্ষেত্রে সেই রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার উপর পুরোটা নির্ভর করবে। দেখুন কি বলেছেন আজ। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. আমি শুরুতেই কৃষ্ণ মিত্রর কাছে আসবো। তার মানে পুরোটা নির্ভর করবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট। মানে আজকে ফিরে গিয়ে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশন যদি এই সিদ্ধান্ত নেয় যে এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি এই রকম যে বিরোধীদের দাবির মতন দু এক দফায় ভোট করা সম্ভব নয়, দফা বাড়াতে হবে, তার জন্য দায়ী হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা। তার মানে পুরো দায়টা রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে তো তাহলে নিতে হবে না। প্রথম কথা হচ্ছে নির্বাচনটা তো আর সরকারের মানে রাজ্য সরকারের এখতিয়ারে হয় না, তখন আইন শৃঙ্খলাটা ওই জ্ঞানেশবাবুর এখতিয়ারে চলে যায়, এক নম্বর। দু নম্বর হচ্ছে তার আগে তো ভোটার লিস্টটা তৈরি করতে হবে। আগে ন্যায্য ভোটারকে ইনক্লুড করে সব রকম কোনো নাগরিককে বঞ্চিত না করে ভোটার লিস্টটা তো আগে তৈরি করতে হবে। সেই আসল প্রশ্নটা কেন উনি বারবার এড়িয়ে যাচ্ছেন? দিনের শেষে আমরা ঠিক আগে যে প্রশ্নটা প্রথম দিন আমার নেত্রী করেছিলেন, আজকেও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে উনি বৈধ ভোটার খুঁজছেন না ভোটারের নাগরিকত্ব খুঁজছেন। পরিষ্কার এখন ওই জায়গাটাতে উনি পরিষ্কার করুন যে এসআইআর হচ্ছে নাকি এনআরসি হচ্ছে। আমার প্রশ্নটা কিন্তু মূল জায়গা থেকে কৃষ্ণনন্দা সরে যাচ্ছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা, আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন তো নির্বাচন কমিশনের আওতাধীন হয় যখন সেটা নির্ঘণ্ট ঘোষণা হয়। তার আগে পর্যন্ত স্টেট সাবজেক্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার। হ্যাঁ, স্টেট সাবজেক্ট টু ল অ্যান্ড অর্ডার। সেখানে নাক না গলালেই হলো। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশেও তারা দাঙ্গার পরিবেশেও দিল্লিতে ভোট করিয়েছেন, এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনই করিয়েছে। তো সুতরাং দেখুন, ল অ্যান্ড অর্ডার বাংলার আজকে পরিস্থিতি কি আছে আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন কোন অজুহাতে উনি কি বলবেন? উনি তো নিজেই সিলেক্টেড মানুষ, উনি তো ইলেক্টেড নির্বাচন কমিশনার নয়, উনি সিলেক্টেড, গায়ের জোরে অবৈধভাবে করা একজন নির্বাচন কমিশনার। তো সুতরাং দিনের শেষে উনি কি বলল, আমি আবার বলছি, উনার যে গুরু দায়িত্ব সেটা হচ্ছে সঠিক ন্যায্য রোল তৈরি করা। তার কারণ হচ্ছে একের পর এক, আমি শুধু পরপর কতগুলো দৃষ্টান্ত দিই। 1 তারিখ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। প্রায় যে সমস্ত জায়গা দিয়ে যাচ্ছে কোথাও না কোথাও ভাঙচুরের ঘটনা, হামলার ঘটনা, মারামারির ঘটনা ঘটে চলেছে। রাজনৈতিক বিষয় যদি বাদও দিই, আপনারা খেয়াল করবেন যে পাইকপাড়াতে একটা ক্লাবে একেবারে পরপর বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে। হাওড়ায় প্রকাশ্যে খুনের ঘটনা ঘটে গিয়েছে। ঢাকুরিয়ায় যে ঘটনা ঘটলো, আজকে এক মাসের বেশি সময় হয়ে গেল, সোনাপাপ্পু কোথায়? এখনো পুলিশ তার কোনো হদিশ খুঁজে পায়নি। তারপরেও আইন শৃঙ্খলা নিয়ে কথা বলাটা সেটা বাড়াবাড়ি বা অজুহাত বলে মনে হচ্ছে। কিন্তু আমি এইখানে অভ্রর কাছে আসতে চাইবো। আমি বলছি এরপরে
যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে ধরে নেওয়া হচ্ছে, তারপরে যদি 6 দফায় 7 দফায় ভোট করতে কার্যত কোর্ট আনকোর্ট বাধ্য হয় নির্বাচন কমিশন, তারপরে আইন শৃঙ্খলার পুরোটা দায়িত্ব চলে যায় ইলেকশন কমিশনের ওপর, তুমি তারপরে আমাকে বলো যে 6 দফায় 7 দফায় 8 দফায় ভোট করেও হিংসামুক্ত ভোট যদি কমিশন করতে না পারে, তার দায়িত্ব কমিশনকে নিতে হবে। দেখুন, তৃণমূলী যুক্তির সামনে তো দাঁড়ানো যায় না, এত ক্ষুরধার তীক্ষ্ণ যুক্তি। তৃণমূলী যুক্তি হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল নির্বাচিত, নাকি কোট আনকোট নির্বাচিত, ওই ব্যালট খেয়ে নির্বাচিত, সেই জন্য তারা যেটা করছে সেটাই বেদবাক্য হিসেবে ধরে নিতে হবে। আমাদের ভুলে যেতে হবে যে রাজ্যে পেন্ডেন্সি রেট অফ ক্রিমিনাল কেসেস হচ্ছে 97%। আমাদের ভুলে যেতে হবে যে রাজ্য পুলিশের কনভিকশন রেট হচ্ছে মাত্র 8%, মানে 100টা কেসের মধ্যে 8টা কেসে সাজা দিতে পারে, এত দারুণ পুলিশ। আমাদের ভুলে যেতে হবে যে আমরা যখন পরিবর্তন যাত্রা করছি, কোচবিহার, বীরভূম, ক্যানিং, জায়গায় জায়গায় আমাদের কর্মীদের ওপর আক্রমণ করার চেষ্টা করেছে, তারপর আমরা প্রতিহত করেছি। আমাদের ভুলে যেতে হবে যে এই চটিচাটা 2 নম্বরই পুলিশকে দিয়ে আমাদের পরিবর্তন যাত্রা জায়গায় জায়গায় রুখে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। আমরা ভুলে যাব, কারণ কোট আনকোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালট খেয়ে নির্বাচিত। আমি বলছি, লজ্জা শরম বলে কি কিছু এদের আছে? নারী নির্যাতনের ম্যাটার যদি দেখেন, আমাদের দেশের মধ্যে লোয়েস্ট কনভিকশন রেট 2.5%, মানে 100টা কেসের মধ্যে 2.5টা কেসে কনভিকশন আনতে পারে এই রাজ্য পুলিশ। লজ্জা শরম বলে কিছু আছে এদের? নেই। বারবার প্রশ্ন কেন করছি আমি জানি না। আমি বলছি এর পাশাপাশি সমানভাবে রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের পরিসংখ্যানটা দিলে সম্পূর্ণটা বলা হয়, কিন্তু আমি তারপরেও বলবো যে নির্বাচন কমিশন তার অধীনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পুরোটা তাদের অধীনে চলে যায়, ফলে হিংসা হলে তার দায়ও কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে আজকে এবং গতকাল এবং তার আগের দিন যে পরপর বৈঠকগুলো করেছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার, সেখানে অবাধ এবং সুষ্ঠু ভোট করতে যে জাতীয় নির্বাচন কমিশন বদ্ধপরিকর সেটা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন। দেখুন, चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। এসআইআর প্রক্রিয়া চলার মধ্যেই জেলায় জেলায় ঘটে চলেছে রাজনৈতিক সংঘর্ষ, হিংসার ঘটনা। এই আবহে রাজ্য সফরে এসে পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু ভোট পরিচালনার বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। पश्चिम बंगाल के सभी मतदाताओं से चुनाव आयोग यह आह्वान करता है कि आगामी चुनाव हिंसा रहित और दबाव रहित वातावरण में होंगे। প্রথম থেকে এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের মধ্যেও যা জারি রয়েছে, কমিশনের পাশাপাশি নিশানা করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকেও। আমি বলি, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। মঙ্গলবার প্রথমে বেলুড় মঠ, সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দিলেন জ্ঞানেশ কুমার। আর তারই মধ্যে দাবি করলেন পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে হিংসামুক্ত এবং ভয়মুক্ত। पूजनीय रामकृष्ण परमहंस देवों और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। এর আগে সোমবারের বৈঠকে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে জ্ঞানেশ কুমার নির্দেশ দিয়েছিলেন অবশ্যই সুষ্ঠু এবং অবাধ ভোট করতে হবে। পুলিশ যাতে কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ না করে তা নিয়েও কঠোর নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, সভ্য সমাজে ভোটের সময় কেন বোমা এবং গুলির ঘটনা ঘটবে? এই সংস্কৃতি বদলাতেই হবে। আর মঙ্গলবার তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, রাজনীতির হাওয়া যেমনই হোক না কেন, নির্বাচন কমিশন তাদের লক্ষ্যে অবিচল। জানি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মুখে বলছেন হিংসা ছাড়া ভোট করব, কিন্তু ভোট করব কাদের নিয়ে? আমার বেছে নেওয়া ভোটারদের নিয়ে। মা কালী দক্ষিণেশ্বরেরই হোক
কালীঘাটেরই হোক, ওনাকে ক্ষমা করবেন না। নির্বাচন কমিশন চায় ভয় মুক্ত নির্বাচন, তৃণমূল কংগ্রেস চায় ভয়যুক্ত নির্বাচন। বিষয় হচ্ছে বাংলার মানুষ যেটা চাইছে সেটাই নির্বাচন কমিশন করাতে চাইছে। এখন যারা ভয়মুক্ত নির্বাচন হলে পরে অসুবিধায় পড়বে তারা তো ছটফট করবেই, তারা তো চিৎকার করবেই, অশালীন ভাষা বলবে। জ্ঞানেশ কুমারের এই বার্তা কি রাজ্যের ভোটারদের আশ্বস্ত করবে, সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস, ভাস্কর ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঘটনাবিহীন ভোট, রক্তপাতহীন ভোট, এইটা কমিশন করাতে বদ্ধপরিকর। এইটা প্রথমবার এখানে এসে যে মুখ্য নির্বাচন কমিশনার বলছেন এমনটা নয়। এর আগে যতবার ভোট দিয়ে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর ফুল বেঞ্চ এসেছে, যতগুলো বিধানসভা নির্বাচনের আগে কার্যত এই একই কথা বলে গিয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটুকু হয়েছে আপনি এরা প্রত্যেকেই তার সাক্ষী থেকেছি। কোথাও আজকের এই যে বার্তা, গত পরপর বৈঠকে করা বার্তা, চয়নদা, বাস্তবে তার প্রতিফলন দেখা যাবে তো? বাস্তবে প্রতিফলন দেখা যাবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু অতীতে প্রতিফলন দেখা যায়নি সেটা তো আপনার কথা শুনলাম শুভ্র। বিষয়টা কি জানেন, মুখ্য নির্বাচন কমিশনার নীরব রইলেন। এই 60 লক্ষ বিবেচনাধীন থাকা ভোটারদের বাদ দিয়ে ভোট হবে কি না তাই সেটা বলেছেন, সেটা তো সর্বোচ্চ আদালতের নির্দেশে একেবারে গোটা বিচার বিভাগ করছে। আজকে শীর্ষেন্দু ব্যাপারটা পরিষ্কার বলবেন। 10 লক্ষ হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, প্রধান বিচারপতি জানিয়েছেন 10 লক্ষ মানুষের নাম এখন পর্যন্ত, কেসটা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, কিন্তু বাকিদের কি হবে? বলছেন যে ভোটের দিন অবধি নাম তোলা যাবে, ভোটের দিন অবধি নাম তোলা যাবে, কিন্তু যারা বৈধ ভোটার তাদের নাম যে রইল, বিবেচনাধীন রইল, সেগুলোর বিষয়ে কি থাকবে? আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, যে আইন শৃঙ্খলার বিষয়টা কৃষ্ণবাবু বলছেন, সঠিকভাবেই বলছেন যে নির্বাচন কমিশনের হাতে, কিন্তু নির্বাচন কমিশনের হাতে কেন্দ্রীয় বাহিনী এলো, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করবে রাজ্য প্রশাসন। যেখানটায় গতকাল আমাদের প্রতিনিধিদের সামনে নির্বাচন কমিশন স্বীকার করেছেন যে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের ভুলে অনেক ঘটনা ঘটেছে, ম্যাপড যারা ম্যাপিংয়ের আওতায় ছিলেন তারা আনম্যাপড হয়ে গেছেন, ভুল নাম উঠে গেছে, অ্যাডজুডিকেশনের আন্ডারে চলে গেছেন অনেক। এই ভুল বিভ্রান্তিগুলো রাজ্য প্রশাসনের অকর্মণ্যতার ফলেই হয়েছে। অকর্মণ্য এক ধরনের কর্মীদের ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল জানি না, কিন্তু হয়েছে। কিন্তু এইগুলো নিয়ে যদি এগোন, এইরকম প্রশাসনিক সমর্থন নিয়ে যদি এগোন, এরকম প্রশাসনিক সহায়তা নিয়ে যদি এগোন, তাহলে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হবে কি করে? এর আগেও তো কেন্দ্রীয় বাহিনী ছিল, কতটা অবাধ হয়েছে তো আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। নির্বাচন সঠিকভাবে করানোর জন্য নির্বাচন কমিশনের অবজারভেশন এবং আমি বলছি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রবিবার দিন তিনি এসেছেন, আজকে হচ্ছে মঙ্গলবার। এই গত 3 দিনে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে একটা বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছে, ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো থেকে শুরু করে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কি তার একটা ট্রেলার কার্যত দেখে নিয়েছেন জ্ঞানেশ কুমার। মানে আমি বলছি সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখেও পড়তে হয়েছে, আপনার সিকিউরিটির যদি এই হাল হয় যে বিক্ষোভের মুখে পড়তে হয়, আপনি এই আশ্বাস পানিটা দেবেন কিভাবে যে একটা ঘটনাবিহীন ভোট আপনি করাতে পারবেন এই রাজ্যে? না দেখুন, উনি যে কথাগুলো বলেছেন আশ্বাস, এই আশ্বাসটা আমরা যদি দেখতে পেতাম যে যখন এসআইআর পর্বে দিনের পর দিন এখানে বিক্ষোভ হয়েছে, চড়থাপ্পড় মারা হয়েছে, সব কিছু হয়েছে, বিডিও অফিস ভাঙা হয়েছে, তখন উনি একবার ওই আইন শৃঙ্খলার কথা বলেননি। এসআইআর প্রক্রিয়া পুরোটা এই ঘটনাবহুল এবং এখানে ভায়োলেন্স নিয়ে হয়েছে, তখন কেন বলেননি রাজ্য আইন শৃঙ্খলা? এখন এসে এই কথা বলার মানে কি? উনি যে কথা বলতে চাইছেন সেটা রাষ্ট্রপতি শাসন ছাড়া সম্ভব নয়। উনি তো এখন কি করে বলছেন যে আপনি ক দফায় ভোট হবে? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যা অবস্থা, যা ইতিহাস, তাতে তো 7-8 দফাও কম করে যায় আইন শৃঙ্খলা। মারাত্মক কথা বলছেন। তার মানে ফিরে গিয়ে দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে এই সম্ভাবনা প্রবল বলে আপনি মনে করছেন যে 5টা রাজ্যের ভোট আছে, 4টে রাজ্যের দিনক্ষণ ঘোষণা করা হলো, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা হলো না? কি করে হবে? পশ্চিমবঙ্গে তো আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে আপনি ভোটের নির্ঘণ্ট প্রকাশ আর ভোটের ফলাফল একটা ন্যূনতম সময় তো দিতে হবে। তা 6ই মের মধ্যে আপনি কি করে করবেন? এখনো আপনি তো নির্ঘণ্টই প্রকাশ করলেন না। তাহলে আজকে আপনি যদি 1 দফা বা 2 দফার বেশি হতেই পারে না যে পরিস্থিতি আছে, কিন্তু যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বা আমাদের ইতিহাস যা বলছে, তাতে এখানে অনেকটা বেশি আইন শৃঙ্খলার অবনতি আছে এবং সেই জন্য অনেকটা বেশি ফেজে করা উচিত। তার জন্য কেন্দ্রীয় বাহিনী আনা দরকার এবং কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকারের
আন্ডারে থাকলে হবে না। একেবারে তাদেরকে আমি পুরো দর্শকদের শুধু রাষ্ট্রপতি মনে করাবো, গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার যে দোষী আধিকারিকদের ভোটের পরে হলেও ডিজিটাল ফুটপ্রিন্ট যেহেতু থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এখন খবর পাওয়া যাচ্ছে 2021-এ যে বিধানসভা ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই ঘটনায় অভিযুক্ত অফিসারদের তালিকা চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 5 বছর আগের ভোট, 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে কোন কোন ওসি ছিলেন, কোন কোন ওসির জায়গায় এই পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে কোন কোন পুলিশ আধিকারিকেরা ছিলেন, রাজ্য পুলিশের ডিজির কাছে সেই তালিকা চেয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। এও জানা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, ডিপার্টমেন্টাল কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে সেটাও ডিজিপির কাছে জানতে চেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। সরাসরি মেট্রো চ্যানেলে আপনাদের নিয়ে যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। আমাদের যে ভয় বা আশঙ্কা ছিল যে একতরফা কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে গায়ের জোরে বিজেপির চাপে অঙ্গুলি হেলনে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাদের আবেদন বা অ্যাপিল করার কোনো সুযোগ থাকছে না, আমরা এই পয়েন্টটা আজকে সর্বোচ্চ আদালতের সামনে রেখেছিলাম। আমাদের লয়াররা, আইনজীবীরা সুপ্রিম কোর্টকে এটা জানিয়েছে, বলেছে, এবং সুপ্রিম কোর্ট শুধু আজকে নির্বাচন কমিশনকে তাদের অ্যাপে একদিন ছাড়া ছাড়া ইচ্ছাকৃত ত্রুটি যাতে ভোটার লিস্টের কাজে দেরি হয়, অ্যাডজুডিকেশনের কেসগুলো আরও দেরিতে নিষ্পত্তি হয়, তার জন্য নির্বাচন কমিশনকে ইসি ভৎসনা করেছে, সুপ্রিম কোর্ট ইসিকে ভৎসনা করেছে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। আমরা যে কথা বলেছিলাম যে আমরা মাঠেও আছি, আমরা ময়দানেও আছি, আমরা পার্লামেন্টেও লড়ছি, আমরা কোর্টেও লড়ছি, জোর জবরদস্তি যে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করছে যাতে কাজগুলো দেরিতে নিষ্পত্তি হয় এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর জন্য এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেটা 15 দিনের কাজ সেটা 3 মাস 4 মাস লাগাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্ট শুধু আবেদন করার জায়গা নয়, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আমরা বাংলার কেস স্পেশাল কেস হিসেবে কনসিডার করব এবং ইলেকশনের একদিন আগে পর্যন্ত দরকার হলে ভোটার তালিকায় ভোটারের নাম তুলবে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। এই জয় বাংলার জয়। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একা কোনো দিন কেউ কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছে, মাথার উপর 10 কোটি মানুষের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, শুভেচ্ছাকে পাথেয় করে এই লড়াই অতন্দ্র প্রহরীর মতো তৃণমূলের সৈনিকেরা লড়ছে।
আমরা যে যে দাবিগুলো তুলেছিলাম প্রত্যেকটা দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা যখন ম্যাপ ভোটারদের কথা তুলেছি, সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন ঘোষণা হওয়ার পরেও নির্বাচনের একদিন আগেও যদি কোনো সমস্যা হয় তার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, আমরা দেখব। নির্বাচন কমিশনের উপর দেশের সর্বোচ্চ আদালতও ভরসা রাখেনি, সেই কারণে নির্বাচন কমিশনকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সুপ্রিম কোর্টও দেয়নি। গতবারের হিয়ারিংয়ে যেমন জুডিশিয়াল অফিসারদের নিযুক্ত করা হয়েছিল, স্বাধীনভাবে তাদের কাজ করতে দেয়নি বলে আজকে রীতিমতো কোর্টের ভৎসনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। এবং যারা তাদের অ্যাপের মাধ্যমে নতুন গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করে জুডিশিয়াল অফিসারদের ভুল পথে পরিচালিত করছিল, বিভ্রান্ত করছিল, তার জন্য সুপ্রিম কোর্ট আজকে নতুন অ্যাপিলেট অথরিটি তৈরি করেছে। আমি সবাইকে, বাংলার প্রত্যেকটা মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই লড়াই আজকে শেষ নয়, লড়াই সেদিনকে শেষ হবে যেদিনকে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার পাবে। শুধু তাই নয়, তারপর ফর্ম 6 আছে, অবৈধভাবে যদি কারোর নাম কেটে দেওয়া হয় তার জন্য সে ফর্ম 6 ফিল আপ করবে। কোর্ট বলেছে পরবর্তীকালে দরকার হলে আবার কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আমরা গোটা বিষয়টায় নজর রাখব, কিন্তু আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে দিদিকে অনুরোধ করব। আমি গতকালও বলেছিলাম, আমি আজও সকালে উনাকে বলেছি যে আপনি যে দাবি নিয়ে ধর্নায় বসেছেন, আপনার এই দাবিকে দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছেন। এটাই বাংলার জয়, তৃণমূলের জয়। এখনো প্রায় 50-55 দিন লড়াই বাকি। এপ্রিলের 30 তারিখ অবধি লড়াই চলবে। আপনাকে বাংলার 10 কোটি মানুষের স্বার্থে সুস্থ থাকতে হবে। বাকিটা আমরা আছি, আমরা বুঝে নেব। যেখানে যে মানুষের কোনো অসুবিধা হবে, ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, সেখানে যারা ডিইও অফিসে বা ব্লক ওয়াইজ লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছে, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা সাধারণ মানুষকে সাহায্য করুন, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে কোনো অসুবিধা না হয়। সে যে দল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তৃণমূল করুক, রাজনীতিতে থাকুক না থাকুক, হিন্দু হোক মুসলমান হোক, জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে তার পাশে দাঁড়ার কর্তব্য, দায়, দায়িত্ব প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা আমরা আগামী দিন প্রায় 2 মাস যতদিন নির্বাচন না হবে, আমরা যা বলেছিলাম আমাদের দাবিকেই সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছে। আমি তাই দলনেত্রীকে মাইক দেওয়ার আগে আমি আরেকবার অনুরোধ করব, এখানে দলের সর্বস্তরের নেতা পদাধিকারী জনপ্রতিনিধিরা আছেন, আমি সবার হয়ে, আপনাদের সবার হয়ে দিদিকে অনুরোধ করব যে আজকে প্রায় 5 দিন আপনি রাস্তায় বসে রয়েছেন। জ্ঞানেশ কুমার এসছিল, হোঁচট খেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। বাংলার মানুষের প্রশ্নের জবাব জ্ঞানেশ কুমারের কাছে নেই। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে, মান্যতা দিয়েছে। আপনি আজকে মানুষের উদ্দেশ্যে 2-4 কথা বলে
আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। বাকিটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা তো আছি, যে বিধানসভায় যাওয়ার প্রয়োজন আমি নিজে যাব, মমতা ব্যানার্জি তো যাবেই, যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো, যে রাস্তায় গ্রামে হাঁটতে বলবেন হাঁটবো। ৮০,০০০ বুথে এদের নিঃস্ব করে গণতান্ত্রিকভাবে দেউলিয়া করতে হবে। এই লড়াই সেই লড়াই। আপনাদের সমর্থন আছে তো? আছে? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি দলনেত্রীকে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করব। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি প্রথমেই আপনাদের সকলকে, আমি সংবাদ মাধ্যম থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আইটি সেল থেকে, ডিজিটাল থেকে, সাধারণ মানুষ থেকে, সর্বস্তরের নেতাকর্মী এবং যারা অনেক বিভিন্ন জগতের মানুষ আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন, এমনকি আর্টিস্টরাও আজকে একে তাদের প্রতিবাদ জানিয়েছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা নিশ্চয়ই বলবো যে আমরা ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে যাদের অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে তারা যাতে বিচার পায়, তার জন্য তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়, তার জন্য আমাদের এই ধর্ণা ছিল। আর দুই হচ্ছে আমাদের ধর্ণা ছিল যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন তাদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। অভিষেক যে পয়েন্টগুলো বললেন, আমরা এতক্ষণ লয়ারদের সাথেই কনসাল্ট করছিলাম, তার কারণ লয়ারদের সাথে কনসাল্ট করে ফাইনালি যেটা অভিষেক আপনাদের বলেছে সেই পয়েন্টগুলোতে লয়াররা সহমত পোষণ করে আমাদের বললেন যে আজকে কোর্টে এটা আলোচনা হয়েছে এবং ভিডিওতে আছে যে ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। এবং আপনারা জানেন এটা নিয়ে আমার পিটিশন আছে এবং আমার পিটিশন এখনো আছে অ্যালাইভ। এখন কদিন কাজ করবে, ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও ভাববেন না আপনার সুযোগ নেই। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেওয়া থাকে বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয় তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। যদিও 25 তারিখে তারা নেক্সট ডেট দিয়েছে হিয়ারিংয়ের, কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না, খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব, আমরা এখন দেখব আমাদের পিটিশন অনুযায়ী এই অর্ডারগুলো হয়েছে
এবং অবজারভেশনেও যেগুলো বলেছেন সেগুলো আমরা জানতে পেরেছি, এবং হাইকোর্টের চিফ জাস্টিসকে নাকি অর্ডার দিয়েছেন যে তিনি ট্রিব্যুনাল তৈরি করবেন। আমরা বিশ্বাস করি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের ভরসা যেন অক্ষুণ্ণ থাকে, আমরা সেদিকে সচেষ্ট হব। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে 4 মাস ধরে BLO 1 বলুন, BLO 2 বলুন, সাধারণ কর্মী বলুন, ক্যাম্প করে করে সারাক্ষণ হেল্প করেছেন সবাইকে ফর্ম ফিল আপ করবার জন্য। তাই মনে রাখবেন, এই যে 60 লক্ষ লোকের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, অ্যাডজুডিকেশনের নাম রেখে দিয়েছে, এটা বিজেপির কথায়। কারণ বিজেপি 1.5 কোটি সংখ্যাটা বলেছিল, এবং তাদের স্যাটিসফাই করতে গিয়ে রোজ রোজ মেসেজ চেঞ্জ, রোজ রোজ অ্যাপ চেঞ্জ, মিসইউজ অফ হোয়াটসঅ্যাপ মেসেজ, এবং টোটাল জাজেদের মিসলিড যেটা করছিলেন, আমাকে লয়াররা বললেন যে তাদের কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে আপনারা ইলেকশন কমিশন এত কাণ্ড করে রেখে দিয়েছেন, সুতরাং আমরা বাংলার কেসটা অ্যাজ এ স্পেশাল কেস হিসেবে দেখব। আমরা এতটাই যখন পেয়েছি, তখন আমাদের মনে রাখতে হবে যার নামটা অ্যাডজুডিকেশনে আছে তাকে সাথে করে নিয়ে গিয়ে তার বিচারটা যাতে সে পায় লক্ষ্য রাখতে হবে। যাদের ডিলিট করে দিয়েছে তারাও ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারেন, এবং কোনটা কোনটা ফর্ম 6-এ আপনারা জমা দিতে পারেন আপনাদের যাদের নাম ডিলিট করেছে তাদের জন্য। এবং তাছাড়াও প্রত্যেকটা BLOকে দায়িত্ব নিতে হবে, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি সকলকে, যে প্রতিটা বুথে মানুষকে সঙ্গে করে নিয়ে তারা যাতে অ্যাপিলটা ঠিকমতো করতে পারে, তারা যাতে ভয় না পায়, তাদের সাথে থাকতে হবে, এবং তাদের নিয়ে ভোটের কাজও চলবে যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, আর নাম তোলার কাজও চলবে যাদের নাম বাদ গেছে তাদেরটা। এটা আপনাদের করতে হবে, আপনারা অনেক করেছেন, আর 45-50টা দিন এটা তো আপনারা করেই থাকেন, মিছিল মিটিংও হবে, নাম তোলাও হবে। আর তাতেও যদি কিছু নাম বাদ পড়ে বা অন্যায় হয়, সুপ্রিম কোর্ট বলেছেন 25 তারিখে এবং তারপরে ইলেকশনের আগের দিন পর্যন্ত আপনারা আমাদের কাছে আসতে পারেন, যাতে মানুষ বিচার পায়। ভোটাধিকার যার আছে, জেনুইন ভোটার, তারা যাতে বিচার পায়। এমনকি স্পেসিফিক্যালি বলা হয়নি অনলি যা অ্যাডজুডিকেশন কেস, যেটা আমাকে লয়ার বলল। আগেও যাদের বাদ দিয়েছে 58 লাখের মধ্যে, তারাও কিন্তু ট্রিব্যুনালে গিয়ে তাদের কথা বলতে দেওয়া হয়নি, তাদের কথা শুনতে দেওয়া হয়নি, তারাও কিন্তু অ্যাপিল করতে পারে, তাই তো? সেটাও বলেছে। এবং এই যে হিয়ারিংয়ে আপনাদের এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট দেয়নি, সাপ্লিমেন্টারি লিস্ট দিতে বলা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্টে দেখতে পাবেন কার কার নাম বাদ গেল। যার যার নাম বাদ গেল সে ওই আত্মহত্যার পথে গিয়ে, অথবা এই 2-3 দিনের মধ্যে অনেক মারা গেছে, 180 জনের বেশি মানুষ মারা গেছে। আপনারা একটু শক্তিশালী করুন মনটাকে। লড়াই তো বাংলা জানে, আমরা তো সবাই আছি, সমস্ত সমষ্টি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত ভাষা, আমরা বিভেদ নয় ঐক্য চাই। যে কোনো মানুষের বিপদে সে অন্য দলের কর্মী হলেও যদি সাহায্য চায় আমরা করে দেব। এবং আপনারা মনে রাখবেন, ওদের অনেক মিনিস্টার, MLA, MPরা এসে বসে আছে বিভিন্ন জেলায়, বুথে বুথে ঘর ভাড়া করে, হোটেল ভাড়া করে। আমাদের ইলেকশনের সময় বাইরে থাকতে হয় প্রাইভেটে বলে, ওই কটা দিন হোটেল ভাড়া করতেই জান বেরিয়ে যায়। আর এদের এত পয়সা সারা ভারতবর্ষ ধরে ঢালছে, গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি
মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100 আর বড় গ্যাস 2100। এরপর পেট্রোল, রাশিয়া থেকে তেল আনবে, তেলের ওপর তেলকড়ি মাখাতে হবে না, তা তেলকড়িটা মাখবে কে? জনগণ। আর প্রতিদিন উনি কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে কথার অ্যাড করবেন, মিথ্যের ফুলঝুরি, একটাতে সত্যতা নেই। চিঠি পাঠাচ্ছে, টেলিফোন মানে মনে রাখবেন একটা রেকর্ডিংও সবার কাছে যায়। এটা নয় যে উনি সবার সাথে কথা বলছেন, এটা মাথায় রাখবেন। কারণ যেই দেখবেন ভয়েস রেকর্ডটা হয়ে গেল, তারপরে দেখবেন যদি আপনি কিছু কথা বলতে চান আর কোনো রেসপন্স পাবেন না। সেটা যদি 10-12 জনকে প্রায়োরিটি দিয়ে চুজ করে নেয়, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ ফর ফেস সেভিং। কিন্তু এগুলোর নিয়ম হচ্ছে আমরা সিস্টেমটা জানি। সুতরাং পার্টি চিঠি ছেড়ে দেয় বাজারে, পার্টি আবার চার্জশিট তৈরি করছে। আমাকে এমএলএরা বলছিলেন, আমি বলি আগে নিজেদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো আর হোম মিনিস্টারের বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো। এই 10-12 বছরে কি করেছে? সত্যিই তো একটা লেংড়ে চলা গভর্নমেন্ট, যার নিজের কোনো স্থায়িত্ব নেই, নিজেদের অস্তিত্ব বিপন্ন, দুটো পার্টির ওপর ভরসা করে কিছু পাইয়ে দিয়ে কোনো রকম গভর্নমেন্ট চালাচ্ছেন। সরাসরি আপনারা দেখছিলেন যে আজকে সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, একেবারে এসআইআর নিয়ে যে শুনানি হয়েছে, সেখানে যা যা সর্বোচ্চ আদালত বলেছে যে পর্যবেক্ষণ এবং নির্দেশ, তার মধ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের জয় খুঁজে পাচ্ছে। আমি প্রত্যেকের কাছে খুব দ্রুত আসবো। শুরুতে শীর্ষেন্দু সিনহা রায়। একটা গোলমেলে শব্দ, চূড়ান্ত অসম্পূর্ণ ভোটার তালিকা। আমার একটা নিরীহ প্রশ্ন আছে যে তালিকা যদি চূড়ান্ত হয় তাহলে অসম্পূর্ণ হয় কি করে, আর অসম্পূর্ণ হলে তাহলে চূড়ান্ত হয় কি করে? একটা জিনিস দেখতে হবে যে এই জায়গায় সুপ্রিম কোর্টে কি আসতে হতো? 12টা রাজ্যে একসঙ্গে হচ্ছে, তা 12টা রাজ্যের 11টা রাজ্যের কোনো গণ্ডগোল নেই। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর জয়মাল্য বাগচি এই বেঞ্চ বলছেন যে পশ্চিমবাংলা ছাড়া কি আমাদের কোনো রাজ্য নেই, আর কি কোনো কাজ নেই? এটা ঠিক যে ট্রাইব্যুনাল গঠন করতে বলেছেন, আজকে প্রধান বিচারপতি আর প্রাক্তন প্রধান বিচারপতি নিয়ে যে ট্রাইব্যুনাল করা হবে, সেখানে তারা বিচার করবেন যে আজকে বিবেচনাধীন যেগুলো আছে কি ডিলিট যেগুলো আছে। কিন্তু এই বিবেচনাধীন যেগুলো আছে সেগুলো এই যে বিডিও অফিসগুলো পোড়ানোর কি দরকার ছিল? আজকে ভাঙচুর করার কি দরকার ছিল? আজকে 8500 জন গ্রুপ বি অফিসার এত পরে কেন? আজকে ইলেকশন কমিশনও তেমনি 13CC জনপ্রতিনিধিত্ব আইনে কেন আগের থেকে করেননি? পরে 4 জন আধিকারিককে সাসপেন্ড করতে বাধ্য করলেন এফআইআর করতে। এটা আগে করেননি কেন? অনেক সময় আগে করা উচিত ছিল, তবে নিউজ যেত। আজকে ডাটা এন্ট্রি কেন দেননি রাজ্য সরকার? তাহলেই তো হয়ে যেত, এত তো কিছু করতে হতো না। ভোটের আগের দিন পর্যন্ত যিনি থাকবেন তিনি নাকি ভোট দিতে পারবেন। তিনি যদি নির্দল প্রার্থী দাঁড়ান, তিনি কবে দাঁড়াবেন? এটা তো প্রশ্ন থাকবেই যে আমার যদি বিবেচনাধীন থাকে, আমি যদি নির্দল প্রার্থী চাই, আমি কবে দাঁড়াবো, নমিনেশন ফাইল করব কি করে? অনেক প্রশ্ন আসবে। আজকে আমি শুধু এখানে শুধু দর্শকদের জানাই যে সর্বোচ্চ আদালত এই যে জুডিশিয়াল অফিসার, তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না, হস্তক্ষেপ করলে একেবারে দৃষ্টান্তমূলক জরিমানার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে। কিন্তু আমি এইখানে একবার দ্রুত বিজেপি মুখপাত্রের কাছে আসতে চাইবো, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন সেটা মারাত্মক। এই জুডিশিয়াল অফিসারদের স্বাধীনভাবে তো কাজ করতে দিচ্ছে না কমিশন, উল্টে ভুল পথে পরিচালনা করার পর্যন্ত চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের উন্মাদগিরি, সাইকোগিরি দেখলাম আজকে আমি। দুজন মহান ব্যক্তিত্ব বক্তব্য রাখলেন, দুটো খুব দারুণ কথা বলেছেন। একজন সাইকো নেতা বলছেন যে কাজ 15 দিনে হয় সে কাজ কেন তো সময় লাগাচ্ছে। আরে ভাই, এই তো 1 মাস আগে নিজেরা গল্প দিতে যে এসআইআর হতে নাকি 2 বছর লাগে, তাহলে কোনটা সত্যি ধরবো? 2 বছর লাগে না 15 দিন লাগে? নিজেদের কথাগুলোতেই তো নিজেরা ফেঁসে যাচ্ছ। আর জুডিশিয়াল অফিসারদের ওপর প্রশ্ন তুলছে, মানে যারা আমাদের ভারতবর্ষের একটা স্তম্ভ, সেই জুডিশিয়াল অফিসাররা সেই জুডিশিয়ারির ওপর এভাবে প্রশ্ন তুলছে, মানে কোন নির্লজ্জতার পর্যায়ে যেতে পারে। আর আমি একদম নিউজ পেপার রিপোর্ট বের করে সুপ্রিম কোর্টে আজ যেটা ঘটেছে তার তর্জমা করছি বাংলায়। প্রধান বিচারপতি বলছেন মানিকা গুরুস্বামীকে, যিনি সদ্য রাজ্যসভায় নির্বাচিত হলে গেলেন, বলছে আগাম পিটিশনের মাধ্যমে বার্তা যাচ্ছে আপনারা সিস্টেমে ভরসা রাখতে পারছেন না। তারপর প্রধান বিচারপতি বলেন
পিটিশন ফিরিয়ে নেওয়ার জন্য। এটা হচ্ছে ঘটনা। আর তারপর আরো কি বলেন প্রধান বিচারপতি? বলেন যে 10 লক্ষের কাজ হয়ে গিয়েছে, জুডিশিয়াল অফিসারদের কোনো প্রশ্নের মুখে ফেলবেন না, আমরা কড়াভাবে বলছি। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা ঠিক, নাকি যেটা ফ্যাক্ট, যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন সেটা ঠিক? তার মানে নিঃসন্দেহে তৃণমূল মুখপাত্র কৃষ্ণানু মিত্র তার উত্তর দেবেন, কিন্তু আমি বলছি কৃষ্ণানুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন যে কমিশনে ভরসা রাখেনি সুপ্রিম কোর্ট, একেবারে সুপ্রিম কোর্ট তো এই কথা দুপক্ষের ওপরই কার্যত ভরসা রাখেনি, সততা নিয়ে দুপক্ষের সততা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। দেখো, প্রথম কথা হলো এখানে একজন প্রতিনিধি আমার নেতাকে সাইকো বললো, এবিপি আনন্দ সেটা অ্যালাউ করলো, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা হচ্ছে বিজেপির অসভ্যতা, বিজেপির অসভ্যতা। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে যেই কথা বলা হচ্ছে, গতকাল একটা অন্য মামলা দায়ের করতে যাওয়া হয়েছিল, তার অবজারভেশনকে আজকের সাথে গুলিয়ে দিয়ে মিথ্যাচার কারা করছে মানুষ ধরে ফেলেছে। দ্বিতীয় কথা হলো যে আজকে যেটা আমার নেতা বললেন, এগুলো প্লিজ এগুলো বন্ধ করে, অসভ্যতা। দ্বিতীয় কথা আমি শুধু একটা কথা স্পষ্ট করে দিই, সেটা হচ্ছে কোনো একেবারে সেটা বিজেপির তরফে তৃণমূলকে হোক বা তৃণমূলের তরফে বিজেপিকে হোক, এইটা কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ থাকবে, সেটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত স্বাস্থ্যকর, কিন্তু সেটা ব্যক্তিগত স্তরে চলে গেলে তার প্রতিবাদ এবং তার বিরোধিতা আমাদের তরফেও থাকবে। সংযমটা এইটা শব্দের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে ভীষণভাবে দরকার। খুব দ্রুত সাধারণ মানুষের বিক্ষোভটাকে আবার কথা বলছে, আমি আবার বলছি সাধারণ মানুষ তো বিক্ষোভ তো গণতন্ত্র অধিকার, সেটাকে ল এন্ড অর্ডার প্রবলেম কি করে তোমরা বলছো? মানুষ বিক্ষোভ দেখাবে, ভোট চললেও যদি মানুষ মনে করে গণতান্ত্রিক ভাবে দেখাবে। আর দ্বিতীয় কথা যে সবথেকে বড়, জুডিশিয়াল অফিসারদের ইলেকশন কমিশন এসওপি কেন করে দিয়েছিল? আজকে তো জুডিশিয়াল অফিসারদের এসওপিটাকে নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাই তো থাপ্পড়, এটাই তো আমাদের জয়, এটাই তো ইলেকশন কমিশন এবং তার দোসর বিজেপির পরাজয়, এটাই তো আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব পরিষ্কার কথা, মানুষের সঙ্গে শত্রুতা তৈরি করেছে, সাধারণ নাগরিকদের সঙ্গে শত্রুতা তৈরি করেছে নির্বাচন কমিশন, যে কারণে আজকে সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিচ্ছেন সবটাই নাগরিকদের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে দিচ্ছেন। সেইটা নিয়ে লড়াইটা আমাদের ছিল, আছে, থাকবে। কিন্তু নির্বাচন কমিশন রাষ্ট্রের সঙ্গে নাগরিক অধিকার ইত্যাদি প্রভৃতির বিষয় নিয়ে কেন নাগরিকদের যুদ্ধ বাঁধালেন সেটা খুব স্পষ্ট এখনো হলো না। নাগরিকরা ভোট দিতে পারবে তো? যাদের নাম ডিলিটেড হয়ে গেল তারা ভোট দিতে পারবেন তো? যারা বৈধ ভোটার তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা ভোট দিতে পারবেন তো? যারা অ্যাডজুডিকেশনে রইলেন তারা ভোট দিতে পারবেন? আমি শুধু একটা বিষয় এখানে বলছি যে বৈধ ভোটাররা তারা প্রত্যেকে যেন ভোট দিতে পারেন এবং সেই অবাধ এবং সুষ্ঠু ভোটিং এর মধ্যে দিয়ে যেন এই জয় পরাজয়টা সুনিশ্চিত হয়, এইটা অন্তত নিশ্চিত করাটা দরকার। দ্রুত প্রদীপ চট্টোপাধ্যায়। একটা জিনিস খুব আশঙ্কায় লাগছে আজকে, যে একদম ভোটের আগের দিন অবধি নাম তোলার যে একটা পরিস্থিতি তৈরি হলো, এটা করতে গিয়ে যেটা হবে যে ভোটের দিন আমরা কিন্তু আরও অনেক প্যান্ডোরাস বক্স হিংসা দেখতে পাবো, কারণ তিনি বলতে পারেন যে আমার নাম কালকে উঠেছে এবং যেখানে যারা এজেন্ট থাকবে বা বুথ অফিসার তাদের কাছে না আসে, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে ইলেকশন কমিশন, আজকে একটু আগে যখন ইলেকশন কমিশনার বললেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, তার পরিবেশ পরিস্থিতি তৈরি করতে গেলে আমাকে কিন্তু আরও কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট, সেটা কবে হবে? এবং নির্বাচন নির্ঘণ্টর সঙ্গে আজকে নির্বাচন নির্ঘণ্ট হয়ে গেলে পুরো ক্যাম্পেইনটা একটা বিধানসভা নির্বাচনের ক্যাম্পেইন, নির্বাচনী প্রচার, শুধুমাত্র কারা মানুষের পাশে দাঁড়ালো আর দাঁড়ালো না এসআইআর এর, এইটাতে যাতে সীমাবদ্ধ না থাকে, এইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে 5 বছরে কি হয়েছে সেটা যেন হারিয়ে না যায়। এই জায়গাটা আজকে সাধারণ মানুষের, কৃষাণুদা একটু আগে বললেন যে সাধারণ মানুষ যদি বিক্ষোভ দেখায় তাহলে কেন এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে? আজকে মুখ্যমন্ত্রীর সামনে ধর্ণা মঞ্চে যখন চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন কি বলেছেন? তখন তাদেরকে সরিয়ে দিলেন কেন? সেটা সাধারণ মানুষের বিক্ষোভ নয়। ফলে কোনটা সাধারণ মানুষের বিক্ষোভ আর কোনটা সাধারণ মানুষের বিক্ষোভ নয়? সাধারণ মানুষ আমি বলছি এই যে ছবিটা এই মুহূর্তে স্টুডিও দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে যত কবে নির্ঘণ্ট ঘোষণা হবে আমাদের সেদিকেও নজর থাকবে। এই যে ডেসিবেলের মাত্রা আরো বাড়বে সে নিয়ে কোনো সংশয় নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।